খুব ইন্টারেস্টিং পোর্টফোলিও যে ছেলেটা দিয়েছে, সামান্য অল্প বয়স, ওর বয়স রয়েছে 29 বছর মাত্র। কনস্টেবলে কাজ করে, একটা ফিক্সড স্যালারি রয়েছে এবং সেখান থেকে সে প্রতি মাসে 5,000 টাকা করে ইকুইটি মার্কেটে দিতে পারবে এবং 2,500 টাকা করে 4,000 টাকা করে ও কিন্তু মিউচুয়াল ফান্ডে দিয়ে যাবে। 3টে মিউচুয়াল ফান্ড দুর্দান্ত। এছাড়া ওর যে মাল্টিব্যাগার স্টকগুলো রয়েছে সেগুলো খারাপ নয়। মাল্টিব্যাগার স্টকগুলোর মধ্যে একটা অদ্ভুত স্টকের কথা বলবো, সেই স্টকটা কিন্তু 5 বছরের মধ্যে 10,000% রিটার্ন দিয়েছে। 1 লক্ষ টাকাটা 1 কোটি টাকা করে দেওয়ার ক্ষমতা রাখে এবং 1 বছরে 2,500% রিটার্ন দিয়েছে। সেটাকে নিয়ে কথা বলবো, তার ফান্ডামেন্টাল নিয়ে কথা বলবো, ওর কি করা উচিত, কিভাবে যে মানে ফান্ডামেন্টালি কোন জায়গায় পোর্টফোলিও ডাইভার্সিফিকেশন কিভাবে করতে হয় অনুপের, সেটা নিয়ে কথা বলবো। সবকিছু বলার আগে, দিস ভিডিও অনলি ফর এডুকেশন পারপাস, নো বাই সেল রেকমেন্ডেশন। বিফোর ইনভেস্টিং প্লিজ কনসাল্ট ইয়োরসেলফ অর ইউর অ্যাডভাইজার। পাস্ট রিটার্ন ক্যানট গ্যারান্টি ফিউচার পারফরমেন্সেস। এখানে যেসব স্টকগুলোকে বলছি সেই কোনো স্টকই কেনা বেচার কথা বলছি না। কোনো স্টক কেনার আগে নিজে যাচাই করে দেখে নেবে। এবং তৃতীয় ব্যাপার, পোর্টফোলিওতে আমি যে স্টকগুলোকে নিয়ে আলোচনা করছি সেগুলি একমাত্র স্টক একদমই নয়। শুধু ওর বয়স অনুযায়ী, ওর বার্ডেন অনুযায়ী, ওর পরিস্থিতি অনুযায়ী, ওর মাইনে অনুযায়ী তৈরি করা এটা। কোনো কারুর ক্ষেত্রে কারুরটা কিন্তু একরকম হবে না, সেটা কিন্তু সবসময় জেনে বুঝে এগোতে হবে। আসা যায় যথারীতি আরেকটা পোর্টফোলিও হচ্ছে এমন একটা বস্তু যেটাকে আমাদের স্বপ্ন, এই স্বপ্নটাকে পূরণ করা কিন্তু আমাদের প্রত্যেকের দায়িত্ব। অন্যের উপর নির্ভরশীল না হয়ে একটু একটু করে নিজে পড়াশুনো করে তারপরে সেই পার্টিকুলার স্টকগুলোকে অ্যানালিসিস করে তবে কিন্তু নেওয়াটা উচিত বলে আমি মনে করি। আজকে যে কথাটা বলবো, যে ছেলেটার কথা বলতে চলেছি, খুবই ভালো ছেলে, একটা খুব সিনসিয়ার, সিরিয়াস। এবং আমার যে কথাটা বলতে চলেছি সেটা হচ্ছে সম্পূর্ণ ওকে নিয়ে। ডিয়ার স্যার, আমার নাম অনুপ বর্মন, কুচবিহারে বাড়ি এবং এজ হচ্ছে 29 বছর বয়স, 29 ইয়ার ওল্ড। আচ্ছা, এবারে কনস্টেবলের কাজ করছে। স্যার, অ্যাট ফার্স্ট আমার প্রণাম নেবেন। স্যার, আমি আপনার বেস্ট ইনভেস্টর গুরু চ্যানেলের শুরু থেকে অপেক্ষা করে আছি কবে আমার পোর্টফোলিওটা অ্যানালিসিস করে দেবেন। তার মানে তো বহু বছরের ব্যাপার, মানে যেটা আমি বলতে চলেছি অনুপ, তাহলে তুমি বহু বছর ধরে অপেক্ষা করছো, বুঝতে হবে, কারণ এটা তো 4.5-5 বছর হয়ে গেছে আমার। এনিহাও, যদিও এইভাবে ভালো লাগে যে ধৈর্যের ফল মিষ্টি হয়। বাই দ্য ওয়ে স্যার, আমি আপনাকে ভগবানের মতো দেখি, কারণ আপনার জন্যই শেয়ার মার্কেটে আসা এবং সাহস, ধৈর্য, বিশ্বাস সবকিছু তোমার বাস্তববাদী কথার জন্যই আসে। তোমার বলে ফেললাম স্যার, সরি। না, তোমার বলে ফেলাতে আমি কিন্তু দুঃখ পাইনি, বরঞ্চ আনন্দিত হয়েছি, কারণ তুমি শব্দটা কিন্তু অনেক কাছের মনে হয়, আপনিটা অনেক দূরের হয়ে যায়। তুমি বললেই ভালো লাগবে, অসুবিধা কিছু নেই। আচ্ছা, এবারে বলছি, এনিওয়ে স্যার, জীবনে ইচ্ছে আছে একবার হলো সামনাসামনি দেখা করার। ঠিক, ভালো কথা। যেদিন তোমার দেখা পাবো সেদিন ভেবে নেব ভগবানের দেখা পেয়ে গেছি। এনিওয়ে, আমি অনেক কষ্ট বড় হয়েছি। বাবা কৃষি কাজ করে, মা হাউসওয়াইফ। আমার 3টে মিউচুয়াল ফান্ডে এসআইপি করা আছে, মান্থলি টোটাল 4,000 টাকা করে। অর্থাৎ এর মিউচুয়াল ফান্ড একটা ব্যাপার রয়েছে, মিউচুয়াল ফান্ডে একটু টাকা রেখে দিয়েছে। 3টে মিউচুয়াল ফান্ডের কথা বলেছে ও, আমি এর পরে আসবো, লিখেছিলাম সেটা। নিপ্পন ইন্ডিয়ার কথা লিখেছে ও, নিপ্পন ইন্ডিয়া স্মল ক্যাপ। সেকেন্ড ওয়ান একটা রেখেছে ও, সেটাও লিখেছে, সেটা হচ্ছে আইসিআইসিআই প্রুডেন্সিয়াল। তৃতীয়ত একটা রেখেছে, সেটা হচ্ছে পিপি ফাস মানে হচ্ছে পরাগ পারেখ ফ্লেক্সি ক্যাপ। 3টেই খুব সুন্দর মিউচুয়াল ফান্ড। প্রথমে এই পার্টটা থেকে বলে রাখি, এইটা কিন্তু ওকে, এখানে আমি কিছু বলবো না। তোমার বয়স মাত্র 29 বছর, তার মানে 3টেই তোমার জন্য ঠিকঠাক। এবং তোমার যে স্যালারি ইনকাম সেটাও তোমার কিন্তু আগে যে ছিল ওর মতো নয়, মানে আমি যে কথা বলি অভিজিতের মতো নয়। তোমার একটা ফিক্সড ভালো ইনকাম প্রতি মাসে আসছে এবং ফিক্সড, সবচেয়ে বড় কথা। তার মানে তোমার ক্ষেত্রে কিন্তু 3টেই সঠিক। আমি আগের দিনই কিন্তু এইসব কথাগুলো বলছিলাম। যাই হোক, এবার আসছে কি বলছে, বলতে চাইছে যে 4,000 টাকা, দুটো মিউচুয়াল ফান্ডে 1,000 করে, একটাতে 2,000 মতো, টোটাল 4,000। মানে এরকম ব্যাপার, হয়তো 1,000 টাকা এটাতে, এখানে 1,000, এটা হচ্ছে 2,000, মোস্ট প্রবলি এরকম করেছে, ঠিকই আছে, কোনো অসুবিধা নেই। 4,000 মান্থলি এসআইপি করা আছে। অ্যান্ড স্যার, কিছু স্টক কিনে রেখেছি আমি, সেসবের স্ক্রিনশট দিয়েছি। আমার ক্যাপাসিটি মান্থলি 5,000 করে সেভ করতে। মানে তোমার যেটা ব্যাপার থাকছে সেটা হচ্ছে 5,000 টাকা করে প্রতি মাসে তুমি কিন্তু
এসআইপি করতে পারো। তোমার হচ্ছে এটা এসআইপি মানে এটা তোমার হচ্ছে ইকুইটি মার্কেটে রাখা। আচ্ছা, এবারে আমি আসবো 5,000 সেভ করতে পারবো মানে ইনভেস্ট করার জন্য। পোর্টফোলিওটা অ্যানালাইসিস করে দিন না স্যার প্লিজ। এনিওয়ে খুব খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, তোমার মতো লোকের খুব দরকার আমাদের সোসাইটির জন্য। লাভ ইউ স্যার, খুব ভালো কথা, দারুণ সুন্দর লিখেছো, ভালো লেগেছে। এবং সরাসরি চলে আসবো কারণ বেশ কিছু গুরুত্বপূর্ণ জিনিস বলার রয়েছে। যেমন প্রথম ঘটনার দিকে যাব, বেশ ইন্টারেস্টিং জিনিসগুলোকে, অদ্ভুত একটা স্টকের কথা বলবো এরপরে। এখন আসছি যেটা, সেটা হচ্ছে মিউচুয়াল ফান্ডে 1,09,000 টাকা ইনভেস্ট করেছে। তো মিউচুয়াল ফান্ডে টোটাল এখনো পর্যন্ত 1,09,000 মতো ইনভেস্ট করা আছে। ঠিক আছে, এটাকে কিছু ধরার নেই, সব ঠিক আছে। এটা কিন্তু আইসিআইসিআই প্রুডেন্সিয়াল লার্জ ক্যাপের কথা ও বলেছে। মানে ব্যাপারটা হচ্ছে ফ্লেক্সিকে রেখেছে, লার্জকে রেখেছে আর স্মলকে রেখেছে, তিনটেই ঠিকঠাক। আসা যাক এর পরে। প্রথম আসবো সেটা হচ্ছে ডিফেন্স সেক্টর। ডিফেন্স সেক্টর ও লিখেছে হিন্দুস্তান অ্যারোনটিক লিমিটেড। 1,00,000 টাকার মতো মোটামুটি, এটা কিন্তু 7 লক্ষ টাকা টোটাল ওর পোর্টফোলিও রয়েছে। ওকে এই পর্যন্ত রিটার্ন দিয়েছে, খুব সামান্য রিটার্ন পেয়েছে, সে পরিমাণটা হচ্ছে 7,28,000 টাকা মোটামুটিও পেয়েছে। হ্যাঁ, এইটুকু ওর রিটার্ন পেয়ে দাঁড়িয়েছে মোটামুটি। কত বলবো, এটা সামান্য পরিমাণই হয়ে আছে। যাই হোক, আমি ভুল বলছি, 7,28,000 টাকাও ইনভেস্ট করেছিল আর এখন দাঁড়িয়ে আছে 7 লক্ষ টাকাতে। মানে হচ্ছে কিন্তু নেগেটিভ হয়ে গেছে, যেটা দেখতে পাচ্ছি ওর 3% -3% হয়ে আছে ওর পোর্টফোলিওটা, গোটা পোর্টফোলিও -3%, সেটা হচ্ছে ব্যাপার। আচ্ছা, হিন্দুস্তান অ্যারোনটিক লিমিটেড 1 লক্ষ টাকা রেখে দিয়েছে ওটাতে, মানে হিউজ পরিমাণে এটা কিন্তু ইনভেস্ট করেছে, মানে 7 ভাগের 1 ভাগ কিন্তু এখানে ইনভেস্টেড হয়ে গেছে। আচ্ছা, এরপরে রয়েছে সেন্ট্রাল ডিপোজিটরি সার্ভিসেসের মধ্যে রেখে দিয়েছে সিডিএসএল, খুবই ভালো কোম্পানি। এইচএএল সম্পর্ক বলার কিছু, সবই ভালো, দুটো কোম্পানি অসাধারণ কোম্পানি, দুটোই রেখে দিয়েছো, খুব ভালো করেছো। নেক্সট হচ্ছে আরভিএনএল, থার্ড যেটা, সেটাও কিন্তু যথেষ্ট ভালো। আরভিএনএল এর মধ্যে রেলওয়ে সেক্টর আমি বলবো আরভিএনএল, সেটাও যথেষ্ট ভালো রয়েছে। ডেটা প্যাটার্ন রেখেছো ডিফেন্স সেক্টরের মধ্যে, ডেটা প্যাটার্নকে রেখে দিয়েছো, ঠিক আছে, ভালো কথা। নেক্সট হচ্ছে ভিভিএল রেখেছো, বরুণ বেভারেজ লিমিটেড, সেটা হচ্ছে এফএমসি সেক্টরের মধ্যে। আচ্ছা, এরপরে যে কোম্পানিটা কথা আসবো সেই কোম্পানি হচ্ছে ইলাইটকন। লাইটকন ইন্টারন্যাশনাল, এই যে ইলাইটকন ইন্টারন্যাশনাল বা লাইটকন ইন্টারন্যাশনাল একটা অদ্ভুত স্টক। এবং এই স্টকটার যদি আপনারা দেখবেন সাংঘাতিক, 5 বছরে একটা আনবিলিভেবল রিটার্ন দিয়েছে, চমকদার রিটার্ন, 10,000% রিটার্ন দিয়েছে 5 বছরে। মানে গত 5 বছর আগে যদি কেউ ইনভেস্ট করতো, তার ইনভেস্টমেন্ট অ্যামাউন্টটা অন্তত 100 গুণ বাড়িয়ে দিত। 1 লক্ষ টাকা ইনভেস্ট যদি কেউ করতো 5 বছর আগে, 1 কোটিতে কনভার্ট করে দিত মানুষের, যেটা প্রথম টার্গেট থাকে সেটাই করে দিত, এবং মাত্র 5 বছরে। ভয়ঙ্কর একটা কোম্পানি, ভয়ঙ্কর বলছি কোম্পানিটার 1 বছরে 2,500% রিটার্ন দিয়েছে। 1 বছরে কেউ ইনভেস্ট করলে কোথায় যেত বুঝতেই পারছো, 25 গুণ, 1 লক্ষ টাকা ইনভেস্ট করলে 25 লাখ টাকা হয়ে যেত। এখন প্রশ্ন হচ্ছে, এই ধরনের কোম্পানিগুলো যেগুলো সাংঘাতিক, এই বিজনেসটা কি, ব্যবসাটা কি, খুব শর্টে যদি বলি, এটার ব্যবসা হচ্ছে টোব্যাকো, তামাকের ওপর, তামাক রিলেটেড বিভিন্ন রকম প্রোডাক্ট, বিভিন্ন রকম যেরকম এদেরই সম গুটখা রিলেটেড এই সব জিনিসগুলোকে নিয়ে কাজকর্ম করে। কোম্পানিটা 143 টাকা দাঁড়িয়ে আছে, কয়েক টাকার কোম্পানি ছিল, পেনি কোম্পানি, সেখান থেকে এই জায়গায় পৌঁছেছে। কোম্পানির যদি নেগেটিভিটি যেগুলো দেখি, প্রথম নেগেটিভিটি আমি যেটা দেখবো, অপারেটিং প্রফিট মার্জিন, যেটা আগে ছিল মোটামুটি 14%, আজ থেকে ওই 7% হয়ে গেছে, মানে এখন আর কোনো প্রফিটেবলি দেখতে পাচ্ছি না, ওটা কিন্তু আবার গাড্ডায় পড়ার মতো অবস্থা। আবার নেট প্রফিট যদি দেখি, সেটা কিন্তু খুব ভালো নেট প্রফিট দেখছি। নেট প্রফিট হচ্ছে 72 কোটি থেকে 117 কোটি চলে, 117 কোটি চলে এসছে। অথচ কোম্পানি রিটার্ন অন ইকুইটি কিছু পাচ্ছি না, রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড দেখতে পাচ্ছি না, সেলস গ্রোথ যেটা সবচেয়ে বেশি দেখার দরকার সেখানে কোনো ভ্যালু দেখতে পাচ্ছি না, ঋণের পরিমাণ 1-এর বেশি, তোমার অ্যাসেট যা তার থেকে লায়াবিলিটি পরিমাণ বেশি হয়ে গেছে। এই মুহূর্তে কোম্পানিটার যে পরিস্থিতি দাঁড়িয়ে, সেটা একটা ভয়াবহ পরিস্থিতি। এইসব কোম্পানিগুলোতে যতদূর দূরে থাকা যায় ততটাই ভালো। আমি তোমার কাছে, তুমি কি নিয়ে রেখে দিয়েছো, এবং তুমি শুধু নেওয়া নয়, এটা প্রচুর লসেও রয়ে গেছে। অ্যাপ্রক্সিমেট 21,000 টাকা ইনভেস্ট করা হয়েছিল, 15,000-এ চলে এসছে। আমার মনে হচ্ছে এটা হয়তো 5,000-এও চলে আসতে পারে, এমনই একটা অবস্থা হতে পারে। কারণ এইগুলোতে কোনো বেস নেই, বেস যেখানে নেই সেখানে। আর সবথেকে বড় কথা, আমার নিজস্ব একটা প্রিন্সিপাল আছে, বিশেষ করে এইসব কোম্পানিগুলো ইনভেস্ট করি না যেগুলো টোব্যাকো রিলেটেড ব্যাপার, বা কোনো পলিউশন বেশি ক্রিয়েট করছে বা ক্ষতি করছে সমাজের পক্ষে, এমন ধরনের কোনো কিছুতে কিন্তু আমি ইনভেস্ট করি না। কিন্তু সেটা বড় ফ্যাক্টর না, সেটা হচ্ছে বলা যেতে পারে যে একটা মানবিকতার ব্যাপার বা একটা নিজস্ব ব্যক্তিগত। কিন্তু ফান্ডামেন্টাল যেটা দেখতে পাচ্ছি, এত রিটার্ন দেওয়া কোম্পানির বেস খুঁজে পাচ্ছি না।
এটা সবচেয়ে বড় ব্যাপার লাগে আমার কাছে, একদমই এটা কোনো মানে নেই। এবারে আসবো ওলেকট্রা গ্রিন টেক। ওলেকট্রা রেখে দেওয়া আছে, সেটা হচ্ছে অটো সেক্টরে ওলেকট্রা। আচ্ছা, নেক্সট আমি চলে আসবো ব্যাংকিং সেক্টর, আইডিএফসি ফার্স্ট ব্যাংক। আইডিএফসি ফার্স্ট ব্যাংকে রয়েছে, এবং এর সঙ্গে যেটা রয়েছে হিন্দুস্তান ফুডস, এখানে রয়েছে এইচএনডি এফডিএস, হিন্দুস্তান ফুডস নিয়ে রেখে দিয়েছো। নেক্সট হচ্ছে পিজি ইলেকট্রো প্লাস। পিজি ইলেকট্রো প্লাস কনজিউমার ডিউরেবল উপরে ইনভেস্টমেন্ট প্রায় 13,000 টাকা হয়েছিল, এখন পড়ে পড়ে 9,000-এ চলে গেছে, এই জন্য সব নেগেটিভ হয়ে আছে, এটাই হলো ব্যাপার। আচ্ছা, এবারে দেখো কম্পিউটার এজ ব্যান্ড, মানে এটা হচ্ছে ক্যামসে নিয়ে রেখে দিয়েছে, এটা একটা মোটামুটি তোমাকে রিটার্ন সামান্য দিচ্ছে, ঠিক আছে, পজিটিভ। নেক্সট হচ্ছে কোল ইন্ডিয়াতে রেখে দিয়েছো, কোল ইন্ডিয়াতে তোমার 3,000 টাকা ইনভেস্ট করবে, কিছু বেশি নয়। মতিসন জুয়েলার্স, এই মতিসন জুয়েলার্স এখানে প্রায় 11 সামান্য টাকা ইনভেস্ট করেছো, সেটাও ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এবার আমি নেক্সটে যাব, সেটা হচ্ছে দীপক নাইট্রেট, কেমিক্যাল সেক্টরের মধ্যে দীপকে ইনভেস্ট করে রেখে দিয়েছো। দীপকে প্রায় 62,000 টাকা ইনভেস্ট করেছো। মানে এইভাবে একটা অদ্ভুত জিনিস, মানে এটা আবার খুব বড় মাপের জায়গা নিয়ে, যেরকম এইচএল এর জায়গা তুমি নিয়ে নিয়েছো, একটা বড় টাকা রেখেছো, ঠিক সেরকম ভাবে কিন্তু এখানে প্রায় 62,000 টাকা ইনভেস্ট করে, যেটা এখন 45,000 টাকা হয়ে গেছে। এরকম ইনভেস্টমেন্টে নয়, একটা ডাইভার্সিফাই, কিন্তু অ্যামাউন্টগুলো সেম থাকলে ভালো হয়। গ্র্যাভিটা ইন্ডিয়া, রিনিউয়েবল এনার্জির মধ্যে গ্র্যাভিটার কাজকর্ম নিশ্চয়ই তোমরা জানো, যারা জানো না তাদের জন্য একটু বলে রাখি। গ্র্যাভিটা ইন্ডিয়া বেসিক্যালি যে কাজকর্মগুলো করে সেটা হচ্ছে রিনিউয়েবল এনার্জি, রিনিউয়েবল সেক্টর, নট এনার্জি। ব্যাটারি রিলেটেড যেসব যে প্রোডাক্টগুলো, কম্পোনেন্টগুলোকে, যেগুলো রিউজড ব্যাটারি, যেগুলো ব্যাটারিগুলো খরচ হয়ে গেল, সেগুলোকে ভাগ করে ভেঙে এগুলো কিন্তু আবার ফ্রেশ করে নতুন করে রিনিউয়েবলভাবে তৈরি করছে, এই কাজটা করে, খুব প্রফিটেবল বিজনেস এটা। এবং এই কাজে এছাড়াও অ্যালুমিনিয়াম বা স্টিলের, মেটালের উপরে কাজ করে কোম্পানিটা, ভালো কোম্পানি। এইচডিএফসি ব্যাংক রেখে দেওয়া আছে, ব্যাংকিং সেক্টরে এইচডিএফসি ব্যাংকে রেখে দিয়েছে, খুবই ভালো। এরপর আছে আইটির মধ্যে এইচসিএলকে রাখা আছে, এইচসিএল টেকনোলজিকে রেখেছো। আমার দেখলাম লার্সেন অ্যান্ড টুব্রোকে রেখে দিয়েছো, লার্সেন অ্যান্ড টুব্রো হচ্ছে ইনফ্রাস্ট্রাকচারের মধ্যে রাখা। এইসব কোম্পানিতে যতটাই রাখো না কেন, লস তোমার খুব একটা হবে না। কেমিক্যাল সেক্টরের ফিনোটেক্স কেমিক্যাল লিমিটেড রেখেছো, কতটা রেখেছো এটা এপ্রিলে? মোটামুটি 32,000 টাকা মতো ইনভেস্ট করা আছে তোমার। আচ্ছা, বেশ। আমি তারপরে আসবো নেক্সট, 32,000 টাকা 26,000 চলে আসছে। কেপিআই টেকনোলজি, কেপিআই মানে আইটি সেক্টরের মধ্যে কেপিআই টেকনোলজি রেখে দিয়েছো, খুবই ভালো কোম্পানি। নেক্সট ওয়ান হচ্ছে আইআরকন ইন্টারন্যাশনাল, রেলের মধ্যে রেখেছো, আইআরকনকে রেখে দিয়েছো, আইআরকন ইন্টারন্যাশনাল রেখে দিয়েছো। এবারে আসছি ব্লু স্টারকে লাস্ট রেখে দিই। এই হলো তোমার ডিটেল স্টক। এইবারে আসবে সবচেয়ে বড় প্রশ্ন, এই এতগুলো স্টকের মধ্যে থেকে কোন স্টকটা বাদ দেওয়া উচিত, কোন স্টকটা নেওয়া উচিত, কোনটা নিয়ে মোটামুটি ঠিক করা যায়, এইবার হচ্ছে কাজ। প্রথমত হচ্ছে অনুপ, যেটা সেটা ধৈর্য ধরে তোমাকে অপেক্ষা করতে হবে অনেক দিন, এবং অপেক্ষা করার পরে তবে একটা ডিসিশন আসা যাবে, মানে তোমার প্রফিটেবিলিটি পোর্টফোলিওতে তোমার প্রফিটেবিলিটি আস্তে আস্তে সময় লেগে যাবে। আর আমি যেটাকে দেখতে পাচ্ছি, তুমি কনস্ট্যান্ট কিনে চলেছো বলে তোমার রিটার্নটা ভালো দিচ্ছে না, নাহলে স্ট্রং কিছু স্টক অবশ্যই রয়েছে। আচ্ছা, অটো সেক্টরের মধ্যে তুমি টাটা মোটরস কিংবা মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রাকে রাখবে, এটা হলো প্রথম ঘটনা। একটা করে আসছি, ফাস্ট মুভিং কনজিউমার গুডস ওকে আছে, আইটি সেক্টরের ঠিক আছে, ব্যাংকিং সেক্টরের ঠিক আছে, কেমিক্যাল সেক্টরের ঠিক আছে, ডিফেন্স সেক্টরেও ঠিক আছে, ঠিকঠাক মতো এগোচ্ছ। রিনিউয়েবল এনার্জি সেক্টরের মধ্যে কিন্তু ঠিকঠাক নেই। রিনিউয়েবল এনার্জি সেক্টরের মধ্যে টাটা পাওয়ারকে অ্যাড করবে, মোটামুটি তাহলে কিছুটা কাজ আসবে। গ্র্যাভিটি যেরকম রিটার্ন তোমায় দিল, এইটা হলে মোটামুটি একটা জায়গায় এলো। এইবারে যে প্রশ্নটা থাকবে সেটা হচ্ছে যে কিভাবে এগোনো যায়, মানে কিভাবে তোমার এক্স্যাক্ট রিটার্নটা বাড়ানো যায়। দেখো, সবসময়তে কিন্তু লার্জ ক্যাপ নিয়ে রেখে দিলাম তা দিয়ে কিন্তু হবে না, লার্জ স্মল দুটোকে নিয়ে কিন্তু কাজ করতে হবে। আমি কিছু স্টক কিনে রাখলাম, এমন যে স্টকগুলো সম্পর্কে জানি না, কেউ বলেছে একজন, তুমি সেটা কিনে নিয়েছো, সেগুলোতেও কিন্তু আলটিমেটলি তোমার রিটার্নটাও কিন্তু অনেকটা নেগেটিভ হবে। যেমন দেখতে পাচ্ছ, পোর্টফোলিওটার ক্ষেত্রে কিন্তু 7,28,000 টাকা নেমে এসছে 7 লক্ষ টাকাতে। কেন এটা পরিস্থিতি? তার কারণ হচ্ছে ডাইভার্সিফিকেশন ঠিকঠাক মতো করা নেই। এবার ডাইভার্সন করা নেই বলতে কিরকম? ডাইভার্সন করার মধ্যে দুটো একটা হতে পারে, একটা হচ্ছে ভুলভাল প্রচুর স্টক, আর দ্বিতীয়ত তুমি কনস্ট্যান্ট কিনে চলেছো। যদি কোনো স্টকগুলোকে অ্যাভারেজ আউট হয়, অ্যাভারেজ আউট বলতে তুমি একটা কিনেছো 10 টাকা দামে, তারপর দাম বেড়ে 15 হলো তখন একটা কিনলে, তারপরে যখন 20 হলো তখন একটা কিনলে, এই যে কন্টিনিউ কিনছো যখন দামগুলো বৃদ্ধি অবস্থায়, তখন আলটিমেটলি তোমার প্রফিটটা হ্যাম্পার হয়ে যায়। এখন তুমি কি করবে? এখন তোমার কাছে অপশন হচ্ছে, 1 নাম্বার মিউচুয়াল ফান্ড তুমি কি করবে, আর তোমার ইকুইটি তুমি কি করবে।
ইকুইটির ক্ষেত্রে 5,000 টাকাটা যেটা তুমি মাসে মাসে জমা করতে পারছো, তার মধ্যে যে স্টকগুলোর মধ্যে বলছি তার মধ্যে হচ্ছে ফাস্ট মুভিং কনজিউমার গুডসের মধ্যে ভিবিএলকে তুমি কনস্ট্যান্টলি এন্ট্রি করতে থাকো। সেকেন্ড ওয়ান হচ্ছে টাটা পাওয়ারকে তুমি এন্ট্রি করতে থাকো। এইগুলো হচ্ছে মোটামুটি তোমাকে ভবিষ্যতে ভালো করবে। থার্ড ওয়ান আমি তোমাকে বলবো এইচডিএফসি ব্যাংক, এতে এন্ট্রি করবে। ফোর্থ ওয়ান যেটা বলবো, এইচএল অলরেডি তোমার ইনভেস্ট হয়ে গেছে, এখানে তুমি কি করবে, আরভিএনএল এ ইনভেস্ট করবে। তাহলে মোটামুটি এইগুলো বোঝা গেল। এবং এছাড়া আমি যেটা মনে করছি, আইটি সেক্টরের মধ্যে তুমি যদি করো সেখানে কিন্তু এইচসিএল কে এন্ট্রি করে যাবে। তাহলে মোটামুটি একটা জায়গায় চলে এলো, এই কটার মধ্যে তোমার কিন্তু 5,000 টাকা যেটা আসছে মাসে মাসে, সেটা কিন্তু এখানে ইনভেস্ট করবে। এবারে তুমি দেখবে এক্সাক্ট হবে না, কখনো তোমার 6,000 হয়ে যাবে, কখনো তোমার 4,500 হবে, মানে যেরকম হবে, মানে এক্সাক্ট 5 নয়, তোমাকে কিন্তু টাকাটা সেরকম হতে পারে। এবার জিনিস এইগুলোর প্রতিটা দাম বাড়বে, বিবিএল দাম যা আছে 1 বছর পরে গিয়ে দেখলে কিছুটা বেশি, তখন সেই মতো তোমাকে টাকাটাও বাড়াতে হবে। তোমাকে কায়দা রাখতে হবে কোয়ান্টিটিতে, নট অ্যামাউন্টে। কোয়ান্টিটি মানে একটা একটা করে প্রতিটা কেনো। আরভিএনএল এর ক্ষেত্রে কিনে নাও 10টা, এরকমভাবে ভিবিএল এর ক্ষেত্রে কিনে নাও 2টো, টাটা পাওয়ার কিনে নাও 5টা, এইচডিএফসি ব্যাংক ক্ষেত্রে কিনে নাও 1টা, এবং এইচসিএল এর ক্ষেত্রে ধরে নাও 2টো। এরমভাবে একটা বা একটা এরমভাবে তৈরি করে নাও। তৈরি করে একটা বাস্কেট বলে এটাকে, জিরোতে দেখে বাস্কেট তৈরি করা যায়, ওরম করে নিতে পারো। অথবা নিজে একটা খাতায় নোট ডাউন করে প্রতি মাসে এইগুলো একটু একটু করে কিনতে থাকো। এবং এরপরে আরেকটা জিনিসকে দেখবে, সেকেন্ড ওয়ান কেনার সময় আমরা যেটা করি সেটা হচ্ছে এইগুলোর মধ্যে ছাড়াও, যেটা মনে করো নাও এরপরে তুমি এই যে নেক্সট স্ট্যান্ডার্ড দীপক বা এফসিএল এরা কিন্তু ডাউন আছে, মানে কারেকশন জায়গায় রয়েছে, এক্সট্রা টাকা যখনই পাচ্ছ তখন তুমি এগুলো কিনে নিচ্ছ। বা এমন একটা পরিস্থিতি যখন কিছুটা ডাউন হয়ে যাচ্ছে, কারেকশন হচ্ছে, সেই স্টকটা কিছুটা কিনে নিচ্ছ। এইভাবে কিন্তু এগোতে থাকো। ফান্ডামেন্টালি কম বেশি প্রতিটা স্টকই ভালো স্টক রয়ে গেছে। তাহলে এইটা হলো ওভারভিউ তোমার ক্ষেত্রে। এইভাবে এগিয়ে যেতে হবে, যোগাযোগ রাখবে, মেম্বারশিপ নিয়ে রেখে দেবে, ভবিষ্যতে একটা কমিউনিটি তৈরি করা যাবে। আজকের মতো শেষ হলো, এরপরে আবার পোর্টফোলিওর কাজ চলবে। আজকের মতো শেষ।